আচ্ছা, তাহলে স্টার্ট করছি। আজকে হচ্ছে হিস্ট্রি অফ প্রেস ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে প্রেসের ইতিহাস। তোমাদের এখানে তোমাদের সেমিস্টারের সিলেবাসে কলোনিয়াল পিরিয়ড রয়েছে, গান্ধী আম্বেদকর এই জায়গাটা রয়েছে। তো হিস্ট্রি অফ প্রেস ইন ইন্ডিয়া যদি পড়তে হয় তাহলে দুই ভাগে ভাগ করতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে 1947-এর আগে, আর একটা হচ্ছে 1947-এর পর, প্রি ইন্ডিপেন্ডেন্স এরা আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। অর্থাৎ স্বাধীনতার আগে ভারতবর্ষে স্বাধীনতার আগে ভারতবর্ষে সংবাদপত্রের একটা ইতিহাস, এবং স্বাধীনতার পরে সংবাদপত্রের একটা ইতিহাস। দুটোর মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ আছে। তোমাদের যেটা পড়তে হবে মেনলি সেটা হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, মানে হচ্ছে উপনিবেশিক, মানে ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশ থাকাকালীন সেই সময় ভারতবর্ষে সাংবাদিকতা বা প্রেসের ইতিহাসটা কি ছিল। তো আমি যদি ভারতবর্ষে সাংবাদিকতার ইতিহাসকে পড়াতে চাই বা বুঝতে চাও, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে, এটা বললাম 1947-এর আগে, অর্থাৎ কলোনিয়াল পিরিয়ড বা প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, স্বাধীনতার পূর্ববর্তী সময় বা ব্রিটিশ উপনিবেশ থাকাকালীন ভারতবর্ষে সাংবাদিকতার অবস্থা, এবং স্বাধীন ভারতের সাংবাদিক স্বাধীন ভারতের সাংবাদিকতার ইতিহাস বা স্বাধীনতার পরবর্তী সময়ে সাংবাদিকতা। এটা তোমাদের পড়তে হবে না, কিন্তু তাও আমি শুরু করার আগে, প্রেসের হিস্ট্রি শুরু করার আগে ভারতবর্ষে একটু বলে নিতে চাই। আমি যদি কলোনিয়াল পিরিয়ডে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশ থাকাকালীন সেই সময় প্রেসের ইতিহাস বলি, তাহলে এর শুরু হয়েছিল 1781 খ্রিস্টাব্দে একজন ইউরোপিয়ানের হাত ধরে, যার নাম ছিল জেমস অগাস্টাস হিকি। এই হিকির হাত ধরে ভারতবর্ষে সংবাদপত্রের উত্থান বা শুরু, ভিত্তিপ্রস্তর হয়েছিল। সেই অর্থে ভারতবর্ষে ফাদার অফ জার্নালিজম বলা হয় জেমস অগাস্টাস হিকিকে, অর্থাৎ সংবাদপত্রের জনক হিসেবে জেমস অগাস্টাস হিকিকে অভিহিত করা হয়। তো এই যে সংবাদপত্রের ভিত্তিপ্রস্তর, এটা এই যে জেমস অগাস্টাস হিকি, ইনি ছিলেন কিন্তু একজন ব্যবসায়ী। ইনি কিন্তু পুরোপুরি ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে এবং লাভ করবার, বিজনেসে যে প্রফিট করা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ইনি সংবাদপত্রে প্রকাশনার ক্ষেত্রে ছাপিয়েছিলেন। অর্থাৎ সংবাদপত্র প্রকাশনাকে তিনি কিন্তু পুরোপুরি ব্যবসা হিসেবেই দেখতেন, এবং জার্নালিজমটাকেও তিনি কিন্তু পুরোপুরি ব্যবসা হিসেবেই দেখতেন। তো প্রফিট মেকিং বিজনেস হিসেবেই কিন্তু উনি সাংবাদিকতাকে দেখতেন। এইভাবেই কিন্তু ভারতবর্ষে সাংবাদিকতা বা সংবাদপত্রের শুরু হয়েছিল। তিনি ছিলেন একজন জাহাজ ব্যবসায়ী, অর্থাৎ জাহাজে করে পণ্য রপ্তানি আমদানি এগুলো উনি করতেন। তো তিনি দেখলেন যে সেই সময় তিনি গ্রেট ব্রিটেনের ইতিহাস বলো, সাংবাদিকতা তখন গ্রেট ব্রিটেনের একটা প্রফিটেবল বিজনেস, সেই হিসেবেই তিনি প্রথম সংবাদপত্র প্রকাশ করলেন। তার নাম ছিল বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেটে কি থাকতো? বেঙ্গল গেজেটে থাকতো হচ্ছে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? উনি যে জাহাজের ব্যবসা করতেন, তো কোন পণ্য রপ্তানি হচ্ছে, কোন পণ্য খালাস হচ্ছে, আমদানি হচ্ছে, এই সমস্ত তথ্য নিয়ে বিভিন্ন বিজ্ঞাপন থাকতো। এছাড়াও বিভিন্ন ধরো গাড়ি গাড়ি ভাড়া, তারপরে তো নানা রকম বিজ্ঞাপন, ক্লাসিফাইড অ্যাড, এগুলো কিন্তু তার সংবাদপত্র বেঙ্গল গেজেটে আমরা দেখি। এছাড়া তার
সাংবাদিকতা শুরু হয়েছিল, তোমরা একটা অবাক হবে শুনলে, ভারতবর্ষে সাংবাদিকতা সংবাদপত্র শুরুই হয়েছিল কিন্তু ইয়েলো জার্নালিজম। তার খবরের কাগজে তিনি দেখেছিলেন যে চটুল সংবাদ যদি প্রকাশ করা যায়, গসিপ, রিউমার, স্ক্যান্ডালস যদি প্রকাশ করা হয়, তাহলে এগুলো জনতা পছন্দ করে, মানে রিডার্সরা, পাঠকরা পছন্দ করে, এবং সংখ্যা সংবাদপত্রের বিক্রিও বাড়বে। সেই জন্য তিনি কি করতেন, বিভিন্ন ইউরোপিয়ান সমাজে বিভিন্ন তখনকার দিনে ভারতবর্ষে ইউরোপিয়ান যে সোসাইটি ছিল সেখানে বিভিন্ন গসিপ, রিউমার্স, স্ক্যান্ডাল এগুলো তিনি প্রকাশ করতেন। এছাড়া তার নিউজ পেপারে পোয়েটস কর্নার ছিল, কবিতা প্রকাশিত হতো, মানে একটা পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ ছিল এই বেঙ্গল গেজেট। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু ভারতবর্ষে সাংবাদিকতা শুরু হয়েছিল। আমি উইকির গেজেটে আরো ডিটেলস পরে বলছি, তার আগে আমি এই যে তোমাদের বললাম যে ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসকে যদি আমরা পড়তে চাই তাহলে এটাকে দুভাগে ভাগ করা হয়। ডিফারেন্সটা তোমাদের বলতে হবে আগে, যে কলোনিয়াল পিরিয়ডে সাংবাদিকতার বৈশিষ্ট্য কী ছিল, এবং আফটার ইন্ডিপেন্ডেন্স সাংবাদিকতা কি পরিবর্তন এলো ভারতবর্ষে। তো এই যে শুরুটা আমরা করলাম কিভাবে, না ভারতবর্ষে সংবাদপত্র শুরুই হয়েছিল একজন ইংরেজ ব্যবসায়ীর হাত ধরে, এবং সাংবাদিকতাটা ছিলই হচ্ছে একটা প্রফিট মেকিং এর জায়গা, এই হিসেবেই কিন্তু সাংবাদিকতা শুরু হয়েছে। কিন্তু হিকির পরবর্তীকালেই আমরা দেখি সাংবাদিকতার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসে। সেই সময় সাংবাদিকতা কিন্তু আফটার হিকি সাংবাদিকতা কিন্তু শুধুমাত্র প্রফিট মেকিং এর জায়গায় ছিল না। সেই সময় সামাজিক সংস্কার সাধনের উদ্দেশ্যে, মানে ধরো সোশ্যাল রিফর্ম যেটাকে আমরা বলি, সেই সময় ভারতবর্ষের সমাজ কি ছিল, সমাজ ব্যবস্থা ছিল হচ্ছে বিভিন্ন হিন্দু ধর্মের নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। রামমোহনের সময় আমরা দেখেছি যে সতীদাহ প্রথা, অর্থাৎ স্বামী চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারা হতো তখনকার দিনে। এছাড়া বাল্য বিধবা, মানে একদম বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো এবং তারা বিধবা হয়ে গেলে তাদের নানা রকম তাদের উপর অত্যাচার হতো, চুল কেটে দেওয়া হতো না, আমিষ খেতে দেওয়া হতো, নানা রকম সামাজিক অত্যাচার। তারপরে বাল্য বিবাহ, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো, এরকম নানা রকম সামাজিক কুসংস্কারে দেশ পুরো আচ্ছন্ন হয়েছিল। তো তখন জেমস বাকিংহাম, রামমোহন রয়, এরা সেই সময় সংবাদপত্র প্রকাশ করতে শুরু করলো কি উদ্দেশ্য নিয়ে, না এই সামাজিক সংস্কার সাধন করতে হবে, ভারতবর্ষে যে শিক্ষিত সম্প্রদায় আছে তাদেরকে বোঝাতে হবে যে এই সামাজিক কুপ্রথাগুলো কতটা ক্ষতিকারক দেশের পক্ষে। সতীদাহ প্রথা বন্ধ করার জন্য, বাল্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য একটা জোরালো ভয়েস যাতে রেজ হয়, তার জন্য কিন্তু এই সংবাদপত্রকে হাতিয়ার করা হয়। সেই সময় কিন্তু সংবাদপত্র পুরো কেবল প্রফিট মেকিং এর জায়গা বা ব্যবসায়িক উদ্দেশ্য থেকে সরে এসে পুরোপুরি সামাজিক সংস্কার সাধনের জন্য সংবাদপত্রকে ব্যবহার করা হতো। আমরা দেখেছি এরপরে ডিরোজিও এসেছিলেন, ডিরোজিও তোমরা পড়েওছো হয়তো স্কুলে। ডিরোজিও সংবাদপত্র প্রকাশ করেছিলেন। ডিরোজিও একটা দল করেছিলেন ইয়ং বেঙ্গল, সেই ইয়ং বেঙ্গল থেকে প্রায় 4 থেকে 5টা সংবাদপত্র প্রকাশিত হতো, এবং সেই সংবাদপত্রগুলোর উদ্দেশ্যই ছিল হচ্ছে হিন্দু ধর্মের নানা কুসংস্কার থেকে দেশকে মুক্ত করে একটা নতুন হিন্দু ফিলোসফি স্থাপন করা। তো নানা রকম পত্রিকা ছিল, জ্ঞানান্বেষণ, ইনকুইরের। হ্যাঁ, তো ইয়ং বেঙ্গল, এরপরে আমরা দেখবো ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। এই সামাজিক সংস্কার হিন্দু ধর্মকে পুনরুজ্জীবন দান করার জন্য তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত কিছু সংবাদপত্রের মাধ্যমে এগুলো প্রচার হতো। কিন্তু এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, এই প্রি ইন্ডিপেন্ডেন্স এরাও কিন্তু দুভাগে বিভক্ত। অর্থাৎ 1853 আগে একরকম ছিল, 1853 পরেটা আমি বলছি 1947 আগের কথাটা বলছি, 1947 আগেও কিন্তু ভারতবর্ষে সাংবাদিকতার দুটো রূপ দেখেছে। একটা হচ্ছে 1853 আগে, আর একটা হচ্ছে 1853 পরে। 1853 কি ঘটলো, 1853 হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট বলে একটা সংবাদপত্র প্রকাশ করলো। সেই সময় নীল বিদ্রোহ হচ্ছিল
ভারতবর্ষে বলা হয় যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংগঠিত আন্দোলন হচ্ছে নীল বিদ্রোহ। অর্থাৎ এই নীল বিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষতে ব্রিটিশদের উৎখাত করে বা ব্রিটিশ শাসন থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছে, এটা কিন্তু শুরু হলো এই নীল বিদ্রোহের সময় থেকেই। ওকে সায়নী পাল, তুমি লিভ করে যাও। নীল বিদ্রোহের সময় থেকে এই যে ভারতবর্ষে জাতীয়তাবাদী চিন্তাধারা, অর্থাৎ এর আগে পর্যন্ত 1853 আগে পর্যন্ত আমরা কি দেখেছি না, ভারতবর্ষ কিন্তু তখন রামমোহন বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো বা আরো যা ইয়ং বেঙ্গল দল বলো, এরা কিন্তু ব্রিটিশদের থেকে, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে চায়। এরা ব্রিটিশদের ছত্রছায়া থেকে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন বা সামাজিক সংস্কার সাধন এগুলো করতে চেয়েছে, ঠিক আছে। কিন্তু আফটার 1853 কি দেখা গেল, ইংরেজদের প্রতি বিদ্বেষ, অর্থাৎ ইংরেজ শাসন থেকে মুক্তি, জাতীয়তাবাদী চিন্তাধারা, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। এই যে একটা চিন্তাধারার পরিবর্তন শুরু হলো 1853 পর থেকে। এটা শুরু করলেন হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি থ্রু হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়টে নীল আন্দোলনের নানা রকম খবর, নীল বিদ্রোহের নানা রকম খবর। নীল বিদ্রোহ তোমরা জানো, ভারতবর্ষে চাষিদেরকে তাদের অন্যান্য চাষ থেকে বিরত করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো। কারণ সেই সময় ভারত ইংল্যান্ডে তোমার শিল্প বিপ্লব চলছে, এবং শিল্প বিপ্লবের একটা একটা বড় সেক্টর ছিল তোমার বস্ত্র, অর্থাৎ কাপড়, ঠিক আছে, গার্মেন্টস। তো ভারতবর্ষে নীল নীল এক ধরনের একটা নীল চাষ হতো। এই নীল নীল চাষ, নীল জিনিসটা কাপড় রং করার কাজে লাগে, ঠিক আছে। এবং এটা খুব কম পয়সায় ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে এক্সপোর্ট করা হতো, ঠিক আছে, রপ্তানি করা হতো। এবং এটা খুব কম পয়সায়, মানে ব্রিটিশরা কি করতো, খুব লাভদায়ক ছিল বলে, মানে এই চাষটা ব্রিটিশদের কাছে খুব লাভদায়ক ছিল, প্রোডাক্টটা ব্রিটিশদের কাছে খুব প্রফিটেবল ছিল। এই জন্য ব্রিটিশরা কি করতো, যে ভারতবর্ষের বিভিন্ন চাষিদেরকে অন্যান্য চাষ থেকে বিরক্ত করে তাদের কাছ থেকে বলতো যে তোমরা নীল চাষ করো, এবং তাদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হতো জবরদস্তি। তুমি তারা অন্য সাথে চাষ করছে, তাদেরকে জবরদস্তি ভয় দেখিয়ে তাদেরকে অন্য চাষ করতে বাধ্য করা হতো। এবং তাদেরকে কি করা হতো, প্রথমে একটা টাকা দেওয়া হতো ঋণ হিসেবে। এবং তারা যখন নীল চাষ করে, তারা আস্তে আস্তে কি করা হতো, তাদেরকে মজুরে পরিণত করে দেওয়া হতো। তারা সেই টাকাটা, ঋণটা শোধ করতে পারতেন না, এবং ইংরেজদের গোলামে পরিণত হতেন। এবং তাদের উপর নানা রকম অত্যাচার, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের পরিবারের মেয়েদেরকে তুলে আনা, নানা রকম অত্যাচার তখন চলতে থাকতো। নীল সাহেবরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নীল কুঠি তৈরি হলো, নীল সাহেবরা ভারতবর্ষের চাষিদের ওপর নানা রকম অত্যাচার চালাতে লাগলো। এই অত্যাচারের ফলস্বরূপ নীল চাষিরা কিন্তু একটা সময় বাস্ট করলেন, এবং নীল বিদ্রোহের সূত্রপাত হলো। অর্থাৎ এই প্রথম ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। তো এই আন্দোলনটাকে হরিশ্চন্দ্র মুখার্জি তার কাগজে পুরো ডেইলি বেসিসে তুলে ধরতেন ভারতবর্ষে প্রথম, এবং তার কাগজেই কিন্তু প্রথম প্রকাশিত হলো যে ভারত ব্রিটিশদের প্রতি বিদ্বেষ, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার প্রয়োজন, স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখতে শুরু করলো। এই হিন্দু পেট্রিয়টের সময় থেকে কিন্তু ভারতবর্ষে সাংবাদিকতা স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখতে শুরু করলো। তো এরপর থেকে আমরা দেখেছি যে আফটার হিন্দু পেট্রিয়ট তো তোমার অমৃতবাজার পত্রিকা বলো, সন্ধ্যা বলো, যুগান্তর বলো, এই প্রত্যেকটা পত্রিকায় কিন্তু আস্তে আস্তে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতিফলন ঘটাতে শুরু করলো। তোমার বাল গঙ্গাধর তিলক বলো, তখন কি ছিল, বিপ্লবীরা বা বিপ্লবী বলো বা গান্ধীবাদীরা বলো, গান্ধীজিও অনেকগুলো নিউজ পেপার বার করেছিলেন। তার বিভিন্ন আন্দোলন, লবণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, এগুলোর প্রচার করেছিলেন তার বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া,
সেটা গান্ধীজি আমরা পরে ডিটেলসে পড়বো। তো বিপ্লবীরা বলো, বিভিন্ন গান্ধীবাদী নেতারা বলো, তারা কি করলো, তাদের জাতীয়তাবাদী আদর্শকে তুলে ধরার জন্য এই সংবাদপত্রকে ব্যবহার করতে শুরু করলো। সেই সময় কিন্তু সংবাদপত্র একেবারেই কোনো প্রফিট মেকিং এর জায়গায় ছিল না, বরঞ্চ সংবাদপত্রকে নিজের খরচে প্রকাশ করে সেগুলোকে ফ্রিলি ডিস্ট্রিবিউট করা হতো, যাতে এই জাতীয়তাবাদী চিন্তাধারা বা জাতীয়তাবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে। তিলক, হ্যাঁ হ্যালো, যেমন বাল গঙ্গাধর তিলক, তিনি তার কৃষক আন্দোলন বলো, সমস্ত আন্দোলন তার কেশরী পত্রিকা বা মারাঠা পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিল। সেই সময় একেবারেই নিউজ পেপার ছিল পুরোপুরি তোমার জাতীয়তাবাদী চিন্তাধারার এক, মানে ভারতের ব্রিটিশ শাসন থেকে মুক্তি একটা হাতিয়ার। ঠিক আছে, জাতীয়তাবাদী চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার একটা হাতিয়ার তৈরি হলো নিউজ পেপার। তো এটাই ছিল কলোনিয়াল পিরিয়ড। কলোনিয়াল পিরিয়ডে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক সংস্কার আন্দোলন। প্রথম যখন সংবাদপত্র শুরু হয়েছিল সামাজিক সংস্কার আন্দোলন নিয়ে। প্রথমে তোমরা মনে রাখবে ভারতবর্ষে সংবাদপত্র শুরুই হয়েছিল ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা, প্রফিট করার জন্য। এমন একটা সাংবাদিকতা যার মাধ্যমে আমি প্রফিট করবো, লাভ করবো। কিন্তু হিকি কি, এবার আমরা হিকিতে আসি। হিকি কি হলো, এই ইউরো জার্নালিজম করতে গিয়ে তিনি আস্তে আস্তে কি করলেন, ইংরেজ প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তি আছেন, ধর্ম সুপ্রিম কোর্টের বিচারপতি বলো, গভর্নর জেনারেল বলো, ব্যালেসলি, অবেল, লর্ড ব্যালেসলি, হ্যাঁ, এদের সম্বন্ধে নানা রকম উৎসাহ রাখতে শুরু করলেন। তিনি ইউরো জার্নালিজমই করছিলেন, কিন্তু আস্তে আস্তে কি করলেন, তিনি ভিনভিলের চাকে ঢিল ছুঁড়লেন। মানে কি, ইংরেজ প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তি আছে তাদের ব্যক্তিগত জীবন, তাদের নানা রকম উৎসাহ কেলেঙ্কারি নিয়ে নিউজ পেপারে স্টোরি করতে শুরু করলেন। ফলে কি হলো, উনি ইংরেজ হয়েও ইংরেজদের দোষের মধ্যে পড়ে গেলেন। আস্তে আস্তে ব্রিটিশ যে অ্যাডমিনিস্ট্রেশন কি করলো, হিকিকে হিকির এগেনস্টে নানা রকম স্টেপ নিতে শুরু করলো। তারা দেখছে যে হিকির নিউজ পেপার তোমার সিজ করে দেওয়া হলো, হিকিকে নানা রকম তোমার তোমার কি বলবো, প্রচুর পরিমাণে ফাইন করা হলো। হ্যাঁ, মানে শেষে ওনাকে এমন অবস্থা করে দেওয়া হলো, মানে উনি এক তো তার নিউজ পেপার বিক্রি করার যে সমস্ত গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল তখনকার দিনে, তখনকার তো হকার ছিল না, তখন নিউজ পেপার বাই পোস্ট পাঠানো হতো। এবং পোস্টাল সিস্টেম, ব্রিটিশ পোস্টাল সিস্টেম, এই বিভিন্ন রকম তোমাকে যারা নিউজ সংবাদপত্র প্রকাশ করতে তাদেরকে নানা রকম সাবসিডি দিত, ভর্তুকি দিত, যাতে কম পয়সায় তুমি সংবাদপত্রগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারো থ্রু পোস্টাল সিস্টেম। তো সেই সমস্ত সুবিধাগুলো হিকির থেকে কেড়ে নেওয়া হলো। অর্থাৎ হিকি নানা রকম যে সুযোগ সুবিধাগুলো পেত ব্রিটিশ গভর্নমেন্টের, সেগুলো ওর কাছ থেকে কেড়ে নেওয়া হলো। কেন না, তিনি ইংরেজ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের নিয়ে নানা রকম গসিপ বলো, রিউমার্স বলো। এবং হিকি তারপরে কি হলো, হিকি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন। হিকি কি করলো, হিকি ইউরো জার্নালিজম থেকে উনি সরে এলেন। উনি সরে এসে পুরোপুরি ব্রিটিশ, উনি নিজে ইউরোপিয়ান হয়েও ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে উনি মুখে দাঁড়ালেন, খর্গহস্ত হয়ে গেলেন। মানে ওনাকে যত দাবানো হলো উনি তত বেশি করে ইংরেজ প্রশাসনের বিভিন্ন রকমের নানা রকম কি বলবো অসঙ্গতি বলো, নানা রকম দুর্নীতি বলো ইংরেজ প্রশাসনের, সেগুলোকে তুলে ধরতে শুরু করলেন। এবং যত উনি এগুলোকে তুলে ধরতে শুরু করলেন তত ওনার ওপর নানা রকম সাপ্রেশন নেমে এলো ব্রিটিশ গভর্নমেন্ট থেকে। এবং শেষে দিকে ওনাকে জেল হয়ে গেল। উনি 1 বছরের মধ্যে ওনার নিউজ পেপারটাকে বন্ধ করে দিতে বাধ্য হলেন, কারণ উনি দেনায় ডুবে গিয়েছিলেন তখনকার দিনে। ব্রিটিশ গভর্নমেন্ট সব রকম সুযোগ সুবিধা এবং ওনাকে সব রকমভাবে ওনাকে ডমিনেট করার জন্য সমস্ত রকম স্টেপ নিয়েছেন। তো এইভাবেই কিন্তু 1 বছরের মাথায় আমাদের যে প্রথম সংবাদপত্র ছিল ভারতবর্ষের বেঙ্গল গেজেট, এইভাবেই কিন্তু অস্ত হয়ে গেল। অর্থাৎ এইভাবেই
বন্ধ হয়ে গেল। তারপরে আমরা দেখেছি, তারপরে জেমস এল বাকিংহাম এলেন এবং তার সাথে সাথে রামমোহন এলেন। তখন কিন্তু নিউজ পেপারের যে নিউজ পেপার তখন কিন্তু পুরোপুরি ইয়েলো জার্নালিজম থেকে সরে এসেছে। তখন এই পরবর্তীকালে যে নিউজ পেপারগুলো আমরা দেখি পুরোপুরি খুব পরিশীলিত, রুচি সম্পন্ন, এবং এবং যে কন্টেন্টগুলো থাকতো নিউজ পেপারে প্রত্যেকটা খুব রুচিসম্মত এবং শিক্ষিত লোকের লেখা। এবং সেখানে বেসিক্যালি থাকতো হচ্ছে সামাজিক সংস্কার সাধন, অর্থাৎ ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে কীভাবে ডেভেলপ করা হবে, কীভাবে এটাকে উন্নতি করা যায়, ভারতবর্ষের হিন্দু ধর্মকে কীভাবে নতুনভাবে পুনরুজ্জীবন দেওয়া যায়, হিন্দু ধর্মের যে বৈদিক ফিলোসফি আছে সেটার প্রচার হতে শুরু করলো। তো বিভিন্ন বিভিন্ন ফিলোসফিক্যাল কথা, বিভিন্ন ফিলোসফিক্যাল আর্টিকেল, ধর্মীয় আর্টিকেল এবং সামাজিক সোশ্যাল রিফর্মস, সামাজিক সংস্কারমূলক বিভিন্ন লেখা কিন্তু এই নিউজ পেপারে প্রকাশিত হতে শুরু করলো। রামমোহন অনেক সতীদাহর এগেনস্টে অনেক লেখালেখি করেছিলেন, নানা রকম কবিতা প্রকাশিত হতো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো তার সম্বন্ধে লেখালেখি হতো। এভাবে রামমোহন হলো, জেমস এল বাকিংহাম, রামমোহন, জিরো জিরোর অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল দল তৈরি হলো। ইয়ং বেঙ্গল দলের একমাত্র উদ্দেশ্য ছিলই হচ্ছে তোমার ভারতবর্ষের সমাজ সংস্কার সাধন, হিন্দু ধর্মের পুনরুজ্জীবন দান করা। এরপর আমরা নানা রকম সংবাদ প্রভাকর বলো, সংবাদ প্রভাকর পরবর্তীকালে আমরা দেখেছি। তারপরে আস্তে আস্তে 1853 সালে তখন একটা র্যাডিক্যাল চেঞ্জ এলো হরিশচন্দ্র মুখার্জির আমল থেকে। সেই সময় আস্তে আস্তে তখন নীল আন্দোলন শুরু হলো। আস্তে আস্তে এই সংবাদপত্রের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু ওই সামাজিক সংস্কার থেকে সরে এসে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতিফলন ঘটাতে শুরু করে। তখন কিন্তু নিউজ পেপার পুরোপুরি হয়ে গেল হচ্ছে ব্রিটিশ বিরোধী, এবং তার উদ্দেশ্য হলো ভারতবর্ষে যেভাবেই হোক স্বাধীন ভারতবর্ষকে আনতে হবে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন ভারতবর্ষের আহ্বান করতে হবে। তো এটাই ছিল তখনকার সংবাদপত্রের মূল উদ্দেশ্য। তারপর আমরা প্রচুর সংবাদপত্র দেখেছি এই হিন্দু পেট্রিয়টের পরে, যুগান্তর বলো, অমৃতবাজার পত্রিকা বলো, আনন্দবাজার পত্রিকা পরবর্তীকালে 1921 সালে, গান্ধীজির বিভিন্ন পত্রিকা, বাল গঙ্গাধর তিলকের প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা তখন সংবাদপত্র প্রকাশ করতে শুরু করলো। এই যে আমরা দেখছি হিটির পর থেকে কিন্তু কোনো সংবাদপত্রে কিন্তু সেই অর্থে অর্থ উপার্জনের দিকে মন দেয়নি। সেটা আছে রামমোহনের আমলেই বলো বা ঈশ্বরচন্দ্র মুখার্জির, হয়তো উদ্দেশ্যটা বদলে গেছে ঠিক, কিন্তু অর্থ উপার্জনের ব্যবসা করার দিকে কিন্তু কোনো সংবাদপত্রে কিন্তু 1947 সাল পর্যন্ত কোনো সংবাদপত্রে কিন্তু মনোনিবেশ করে। কিন্তু 1947-এর পর, এটা তোমাদের যদিও নেই তাও তোমরা জেনে রাখো, 1947-এর পর কিন্তু নিউজ পেপার কমপ্লিটলি প্রফিট ওরিয়েন্টেড হয়েছে। তখন বিভিন্ন যে শিল্পপতিরা ছিল, বিড়লা বলো, টাটা বলো, বেঙ্কা বলো, এরা আস্তে আস্তে নিউজ পেপার বিজনেসে হাত পাকাতে শুরু করলো এবং তাদের তাদের যে আদার্স বিজনেসগুলো আছে সেগুলোকে কীভাবে ফ্লারিশ করা যায় সেইটা ফ্লারিশ করার জন্য তারা কিন্তু নিউজ পেপারকে হাতিয়ার করতে শুরু করলো। এই সময় আমরা হিন্দুস্তান টাইমস বলো, টাইমস অফ ইন্ডিয়া বলো, এগুলো সেই সময় পুরোপুরি প্রফিট মেকিংয়ের জন্য কিন্তু পুরোপুরি এরা নিজেদের ডাইভার্ট করে ফেললো। তো এটাই হচ্ছে ভারতবর্ষের সংবাদপত্রের ইতিহাস, খুব ব্রিফ বা সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই হচ্ছে। এরপর তোমাদের গান্ধীজি পড়তে হবে, আম্বেদকর পড়তে হবে। তো এটাই হলো বেসিক বিষয়, এটাই হলো ভারতবর্ষের ইতিহাস। এখানে তোমাদের কবে কোন নিউজ পেপার ছিল এগুলো একটু ডিটেলসে পড়তে হবে, পরে একটা হলে এগুলো আমি দিয়ে দেবো। তো এটাই হলো বেসিক ব্যাপার, ঠিক আছে। কলোনিয়াল পিরিয়ড, আফটার কলোনিয়াল পিরিয়ড, এরপরে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে গান্ধীজি পড়বো, আম্বেদকর পড়বো, এইভাবে এভাবে চলতে থাকবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এই অবধি থাক। তোমরা তোমাদের ইয়েগুলো দিয়ে দাও, আমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও।
যে নম্বরে হুম? আপনি কটায় কল খাবি? করেছেন সেটি বর্তমানে ব্যস্ত একটা। আছে। অনুগ্রহ করে ভাত কিছুক্ষণ বসাবো? পরে চেষ্টা করুন। ভাত বসিয়ে आपके দেবো? द्वारा डायल किया गया